1990-তে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট হয়েছে। বিরাট একটা ক্রাইসিস ছিল। ট্যাক্স সিস্টেমের কিছু মৌলিক সংস্কারের প্রয়োজন আছে। বাংলাদেশে কনজিউমার প্রাইসেস আর হায়ার দেন মেনি আদার ইন্টারন্যাশনাল কম্প্যারিজনে বাংলাদেশ ইজ নাও এ ভেরি হাই প্রাইস কান্ট্রি, এবং এটা তো হওয়া উচিত না। চেঞ্জ রেট যে এখন আমরা 122 টাকায় ধরে, এটা তো এখন ধরে রাখা সম্ভব হবে না। চায়না এবং ইন্ডিয়া ওখানেও 4% ইনফ্লেশন, আমাদের ইনফ্লেশন বেশি। দর্শক, আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের অতিথি ডক্টর জাইদি সাত্তার। আপনারা সবাই তাকে চেনেন। উনি ট্রেড ইকোনমিস্ট, এবং বাংলাদেশে খুব অল্প কিছু ইকোনমিস্ট আছে যারা ট্রেড নিয়ে, ট্যাক্স নিয়ে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন। তার মধ্যে উনি একজন। ওনার আরও একটু পরিচয় আছে বলে দিই, যে উনি সরকারি কর্মকর্তা হিসেবেও একটা দীর্ঘ ক্যারিয়ার ছিল ওনার। উনি 1969 সালের বাংলাদেশে, তখন বাংলাদেশ ছিল না, ইস্ট পাকিস্তান যে সিভিল সার্ভিস ছিল সেটা দিয়েই তার কর্মজীবন শুরু হয়। বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন তিনি, এবং বাংলাদেশের ভেটারেন ইকোনমিস্ট যারা আছেন তাদের মধ্যে অন্যতম ডক্টর জাইদি সাত্তার। একই সঙ্গে উনি পিআরআইয়ের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন। আজকে আমরা ওনার সঙ্গে লম্বা সময় ধরে ট্রেড নিয়ে, ট্যাক্স নিয়ে, এবং বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, কোন দিকে যাচ্ছে, নতুন সরকার তারা কি কি করতে চাচ্ছে, এসব বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ ডক্টর জাইদি সাত্তার আমাদের এখানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরু করি প্রথমেই, যে 90-এর পরে বাংলাদেশের বাণিজ্যে, এক্সপোর্টে একটা বড় ধরনের উল্লম্ফন আমরা দেখতে পাই। ক্রমান্বয়ে এগুলো বড় হয়েছে। এখন এসে দেখছি যে বাংলাদেশের এক্সপোর্ট স্লো ডাউন হয়ে গিয়েছে, এবং 90-এর পরে বাংলাদেশের সাথে ভিয়েতনাম শুরু করেছিল। ওরাও বড়, ওদের এক্সপোর্ট সাইজ এখন 300-400 বিলিয়নের কাছাকাছি। থাইল্যান্ড, তাদেরও সাইজ এরকম। সাউথ কোরিয়ার কথা আমরা বাদ দিই, ওরা অনেক উপরে উঠে গেছে। বাংলাদেশ কেন স্ট্রাগল করছে এক্সপোর্ট মার্কেট? 90 দশক থেকে আরম্ভ করেছে, তো 90 দশক থেকে আমাদের এক্সপোর্টের কি অবস্থা দাঁড়িয়েছে, এবং কেন ভিয়েতনামের মতো একটা দেশ এবং অন্যান্য ইস্ট এশিয়ার যেসব দেশ এত অগ্রগতি করতে পারল। কোরিয়ার কথা বলেছেন, কোরিয়া তো 50 বছরে মানে একটা লো ইনকাম কান্ট্রি থেকে ডেভেলপড এবং হাই ইনকাম কান্ট্রি হয়ে গেছে, এবং সব কিছু কিন্তু বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে হয়েছে এটা। সো বাংলাদেশে আরম্ভ করি যে 90-এর দশকে কী হয়েছিল। 90-এর দশকে বাংলাদেশের যে নতুন যে গণতান্ত্রিক সরকার আসলো 91 সালে, ওইটা ঠিক আগেই 1990-তে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট হয়েছে। বিরাট একটা ক্রাইসিস ছিল, এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তো একেবারে নীল পর্যায়ে এসে গেছিলো। তখন বাংলাদেশকে বিশ্বব্যাংক এবং আইএমএফের সহায়তা নিতে হয়েছে, এবং ওইটার সাথে সাথে যেসব প্রোগ্রাম, মানে কতগুলো মৌলিক সংস্কারের প্রোগ্রাম নেওয়া হয়েছে, এবং যাতে বাংলাদেশের অর্থনীতির ডিরেকশনটা একেবারে আগে যে ডিরেকশনটা ছিল, আগের ডিরেকশন ছিল ইনওয়ার্ড লুকিং, ইম্পোর্ট সাবস্টিটিউটিং, ডোমেস্টিক মার্কেট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট একটা অ্যাপ্রোচ ছিল। সেটাকে চেঞ্জ করে আউটওয়ার্ড লুকিং, এক্সপোর্ট ওরিয়েন্টেড, মার্কেট ওরিয়েন্টেড, তারপরে ইন্টারন্যাশনাল মার্কেট ডিপেন্ডেন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, আপনার কনভার্টিবিলিটি, এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি, তারপরে ইন্ডাস্ট্রিয়াল মানে ইনভেস্টমেন্ট, লিবারালাইজেশন, ডিরেগুলেশন, এগুলি সব কিন্তু ওই প্রথম দশকে। এবং একই সাথে ট্যাক্স রিফর্মস, ডিপ ট্যাক্স রিফর্ম করা হয়েছে। ডোমেস্টিক ট্যাক্স, যেমন মূল্য সংযোজন কর তখন ইন্ট্রোডিউস করা হয়েছে এগেনস্ট হিউজ পলিটিক্যাল। তার সাথে ট্যারিফ মানে ট্রেড ট্যাক্স, বাণিজ্য কর যে রেশনালাইজেশন এবং রিডাকশন, সিগনিফিক্যান্ট রিডাকশন করা হয়েছে, যেখানে বাণিজ্য কর আমাদের মানে 40% ট্যারিফ লাইনে 100%-এর বেশি মানে ট্যারিফ ছিল সেই সময়। ওই যে এবং অ্যাভারেজ যে শুল্ক ছিল সেটা ছিল 73% 1991-এ, সেটাকে 5 বছরে অর্ধেকের চেয়ে বেশি নামিয়ে দেওয়া হলো। 73% থেকে নেমে আসলো 30%-এ 1995-96-এর বাজেটে। সো এই যে
মানে বাণিজ্য উদারীকরণ। এটার জন্য অনেকে বলে যে সাইফুর রহমানের একটা বিরাট রোল আছে, অ্যাবসলিউটলি। এবং বিএনপিও আপনি যে বলছিলেন যে হ্যাঁ, এক্সপোর্টের যখন জিয়াউর রহমান বাংলাদেশে রাষ্ট্রপতি হন, হ্যাঁ, এই যে ডিরেগুলেশন করা, প্রাইভেট হ্যাঁ, সেক্টরকে প্রমোট করা, এবং 91-এ সাইফুর রহমান এসে এটাকে আরো এক্সটেন্ড করা, ভ্যাট হ্যাঁ, ইন্ট্রোডিউস করা। আপনার কি মনে আছে ওই হ্যাঁ, সময়কাল? হ্যাঁ, আমি তো তখন ইয়াং সিভিল সার্ভেন্ট ছিলাম। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব কিন্তু প্রথমে মার্কেট ওরিয়েন্টেশন, প্রাইভেটাইজেশন এগুলির চিন্তা, কিন্তু উনি বেশি সময় পাননি এগুলোকে ইমপ্লিমেন্ট করার। কিন্তু 1991-এ প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু সম্পূর্ণ কনফিডেন্স ছিল, উনি সাইফুর রহমানকে মানে ইকোনমিক পলিসি এরিয়াতে কোনো ইন্টারফিয়ারেন্স করতেন না। সাইফুর রহমান সাহেব যেটা ডিসাইড করতেন ওটা ওনার সাথে আলাপ করে উনি সমর্থন দিতেন, এবং সেটা দিতেন বলে দ্যাট কম্বিনেশন, যে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে এরকম র্যাডিক্যাল মানে রিফর্ম এবং পলিসি চেঞ্জ করতে পারে, সম্পূর্ণ একটা ইকোনমির ডিরেকশন চেঞ্জ করতে পারে, এটা ওই সময় দেখা গেছে। আরেকটা বিষয় ছিল যে ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিসে বাংলাদেশ পড়েছিল। একটা ক্রাইসিস হলে কিন্তু ওই ক্রাইসিসটাকে একটা অপরচুনিটি হিসেবে ধরতে হয়। বাংলাদেশ ডিড ইউজ দ্যাট ক্রাইসিস অ্যাজ অ্যান অপরচুনিটি টু চেঞ্জ ডিরেকশন অফ ইকোনমি, এবং সেটা ওনারা করেছিলেন। সেটা তখন যেসব ডিপ রিফর্ম হয়েছিল, ট্যাক্স এবং ট্রেডে যেসব রিফর্ম হয়েছিল, এবং মার্কেটের যেসব রিফর্ম, মার্কেট ওরিয়েন্টেড রিফর্ম, সেটার কিন্তু বেনিফিট বাংলাদেশ ইকোনমি 20-25 বছর ধরে কিন্তু পেয়ে এসছে। এবং আপনি যেটা বললেন যে এক্সপোর্টের কথা, এক্সপোর্ট পারফরমেন্স ইদানিং অনেক উইক হয়ে গেছে। ওই যে রিফর্মগুলো হয়েছিল, এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি, আমরা তো 20 বছর ধরে ফিক্সড এক্সচেঞ্জ রেটে ছিলাম। অনেকে মনে করে যে এক্সচেঞ্জ রেট সামান্য জিনিস। নো, এক্সচেঞ্জ রেট যে ফিক্সড থেকে যে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে যাওয়া, এটার বিরাট ইম্প্যাক্ট আছে অন এক্সপোর্ট পারফরমেন্স। এবং ওই যে 90 দশকে যেটা করা হয়েছিল তার ফলে মানে এবং ইম্পোর্ট লিবারালাইজেশন, সেটার ফলেও কিন্তু এক্সপোর্ট বুস্ট হয়েছিল। 1991 থেকে 2015 পর্যন্ত ডাবল ডিজিট এক্সপোর্ট গ্রোথ হয়েছে। বাংলাদেশকে বলা হতো এর হাইলি পারফর্মিং এক্সপোর্ট ইকোনমি। 2010 সালে ওয়াল স্ট্রিট জার্নাল বলছিল তখন মাত্র বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট এক্সপোর্ট পৃথিবীতে 4 নম্বরে উঠেছিল। তখন তারা বলেছিল যে বাংলাদেশকে বাস্কেট কেস নো মোর, ওয়াল স্ট্রিট জার্নালে বেরিয়েছিল। তারপরে এই যে জেপি মর্গান, বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানি, এরা বলছিল বাংলাদেশ ইজ এ ফ্রন্টিয়ার মার্কেট, এখানে ইনভেস্টমেন্ট করার স্কোপ আছে। সো সেই অবস্থা থেকে 2016 সাল থেকে পরে থেকে দেখা গেল যে আমাদের এক্সপোর্ট পারফরমেন্স কিন্তু খুব দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে। এটার জন্যে ইন্টারন্যাশনাল কোনো ডেভেলপমেন্ট দায়ী ছিল না। যেমন ওই যে 2008-9 সালে যে গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, তারপরেও কিন্তু আন্তর্জাতিকভাবে ট্রেড অনেক একটা কমে গেছিলো, ওভারঅল ট্রেড গ্রোথটা। কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট কিন্তু ওই সময়ও বেশ বেড়ে গেছে। সো ডাবল ডিজিট গ্রোথ কিন্তু কমে নেই। কিন্তু এই যে গত 10 বছরে 2016 to 2025 এক্সপোর্ট গ্রোথ অনেক স্লো ডাউন করেছে। কিন্তু তার একই সাথে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ইম্পোর্ট গ্রোথও স্লো ডাউন করেছে। আমাদের কিন্তু অনেক সময় ধারণা হয় যে এক্সপোর্ট, আমরা সব ফোকাস থাকে এক্সপোর্ট করতে, এক্সপোর্টটা কীভাবে বাড়ানো যায়, এক্সপোর্ট কীভাবে বাড়ানো যায়, তাহলে দেশের অর্থনীতির অনেক অগ্রগতি হবে। কিন্তু দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। ট্রেড, আপনাকে ট্রেড ইন্টেন্সিটি বাড়াতে হবে। তার মানে এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটোই একটা সামঞ্জস্য রেখে গ্রো করতে হবে। কারণ ইম্পোর্ট আপনি যদি না করেন, ইফ ইউ হ্যাভ এ হাইলি রেস্ট্রিকটিভ ইম্পোর্ট রেজিম, ইউ কান্ট বুস্ট এক্সপোর্টস। সো আপনি খেয়াল করে দেখবেন এই যে ইস্ট এশিয়া যেগুলো খুব হাই পারফর্মিং ইকোনমিজ হয়েছিল, ওদের কিন্তু ট্রেড ওপেননেস ওয়াজ দি মেইন ক্যারেক্টারিস্টিক, নট জাস্ট এক্সপোর্ট। ওদের ওখানে তো প্রচুর এফডিআইও এসছে, এবং যেটার উপরে ভিত্তি করে প্রচুর এক্সপোর্ট, স্পেশালি ভিয়েতনাম, ওখানে যেখানে প্রতি বছর 18 থেকে 20 বিলিয়নের মতো হচ্ছে এফডিআই আসে। থাইল্যান্ডের কথা যদি আমরা বলি, ওখানে 10+। বাংলাদেশে আমরা 2-2.5 পরে আর উঠতে পারি না।
তো আমাদের এখন তো একের নিচে চলে গেছে। চলে যাচ্ছে। আমরা আসলে মানে কিভাবে এটা একটা ট্রানজিট এক্সপোর্ট কান্ট্রি হব যেখানে আসলে এফডিআই আসে না? এফডিআই এখানে আসে কেন? এফডিআই আর মানে এনার্জি সেক্টর বাদ দিয়ে, এনার্জি সেক্টরে তো পাওয়ার প্লান্টস আছে, ওগুলোতে এফডিআই আসে। ওগুলো এমনিতেই বিদেশি ফার্ম আছে যারা এনার্জি সেক্টরে ওরা অপারেট করে, ওগুলো বিডিং হয়, নানান রকম ইস্যুজ আছে। কিন্তু আপনার শিল্পক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিশেষ করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি আসে, তারা আসবে বাংলাদেশের বাজারে বিক্রি করার জন্য না। দে আর এক্সপোর্ট সিকিং এফডিআই। তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে এসে বাংলাদেশের যে লেবার কস্ট অ্যাডভান্টেজটা আছে, এইটাই বাংলাদেশের অ্যাডভান্টেজ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এইখানে তারা এসে ইন্ডাস্ট্রি সেট আপ করবে, তারপরে এক্সপোর্ট করবে। সেজন্য আপনি দেখবেন এক্সপোর্ট প্রসেসিং জোনে ফরেন এফডিআই ভর্তি, এবং ওরা আরও জায়গা খুঁজছে। আপনি আমাদেরকে ফরেন ইপিজেডে আমার মনে হয় এখনও প্রচুর ক্যান্ডিডেটস আছে, ফরেন ইনভেস্টর আসতে চায়। ইপিজেডে দে গেট দ্য ফ্রিডম অফ দ্যাট ফ্রি ট্রেড চ্যানেলটা তারা পায়। সো আমাদের দেশে কেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে এখন 1%-এরও নিচে চলে গেছে, 1% অফ জিডিপির নিচে? তার আই উড সে দ্য মেইন রিজন ইজ, সবাই তো বলবে ইনভেস্টমেন্ট ক্লাইমেট খারাপ, পলিটিক্যাল স্টেবিলিটি নাই, এটা নাই, ওটা নাই। বাট দ্য ট্রেড রেজিম ইটসেলফ ইজ এ মানে ইজ এ ব্যারিয়ার। ফরেন ইনভেস্টররা দেখবে যে আমাদের ট্রেড রেজিমটা কি এটা উন্মুক্ত নাকি এটা সংকীর্ণ, অনেক রিস্ট্রিক্টেড। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ হ্যাজ এ হাইলি রিস্ট্রিক্টেড ইম্পোর্ট রেজিম। এখন ফরেন ইনভেস্টর যারা আসবে এক্সপোর্ট করার জন্যে, তারা অনেক ইম্পোর্ট করবে, অনেক ইনপুটস, ইন্টারমিডিয়েট ইনপুটস আছে, র মেটেরিয়ালস আছে, ক্যাপিটাল গুডস আছে, ওরা ইম্পোর্ট করবে। বাংলাদেশের বাজার থেকে তো ওগুলো কিনবে না। সো ওদেরকে, যদিও টেকনিক্যালি স্পিকিং আমরা এক্সপোর্টের জন্যে ইপিজেডে আমরা ফ্রি মানে ডিউটি ফ্রি ইম্পোর্ট এবং আনরেস্ট্রিক্টেড ইম্পোর্ট অ্যালাউ করি, ওইখানে কিছু বিউরোক্রেটিক সমস্যা আছে। কিন্তু ইপিজেডের বাইরে এফডিআই না আসলে আমি এফডিআইয়ের বেনিফিট তো পাবো না। এফডিআইয়ের বেনিফিটটা কি? ইটস নট যে ওরা আমাদের কাছে মূলধন নিয়ে আসবে, ক্যাপিটাল ইনফ্লো হবে। দ্যাটস নট দি রিয়েল রিজন ফর অ্যাট্রাক্টিং এফডিআই। এফডিআই ব্রিংস ইন টেকনোলজি, ব্রিংস ইন নিউ ম্যানেজমেন্ট, মানে নিউ কাইন্ড অফ ম্যানেজমেন্ট, অ্যান্ড দে ব্রিং ইন এক্সপোর্ট মার্কেটস। তারা এখানে আসে, তারা জানে যে আমি ওখানে। আপনি তো 1997 থেকে 2007 পর্যন্ত বাংলাদেশের ট্যাক্স রিফর্ম নিয়ে অনেক কাজ করেছেন, এবং পরবর্তীতে ট্যাক্স রিফর্মে যে হাই বডি তৈরি হয়েছিল, আপনি সেটা চেয়ার হিসেবেও কাজ করেছেন। তো অলমোস্ট 20 ইয়ার্স প্লাস আপনি ট্যাক্স এবং কাস্টমস রিফর্ম নিয়ে কাজ করছেন। এই ফেইলিউরের দায় কি আপনারও কিছু নেই? আপনি তো দীর্ঘদিন ধরে সরকারের পরামর্শক হিসেবে কাজ করছেন। না, সরকারের না, আমি এবং আপনার অর্গানাইজেশন পিআরআই, হ্যাঁ, তারাও দীর্ঘদিন ধরে সরকারকে নানান ধরনের ট্যাক্স এবং আমাদের যে ট্রেড রেজিমের রিফর্ম দরকার, হ্যাঁ, খুব মানে বলা যায় যে গভীরভাবে এঙ্গেজ থেকে কাজ করেছেন। সবচেয়ে বেশি গভীরভাবে এনগেজ ছিলাম 1992 থেকে 95 পর্যন্ত। আমি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাডভাইজার ছিলাম ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে। তখন যে এই যে আপনাকে বললাম শুল্ক রেশনালাইজেশন, রিডাকশন, যেটা খুব র্যাডিক্যালি হলো, ফাস্ট হলো, আমি তখন মানে এনবিআর চেয়ারম্যান সাহেব তখন ডক্টর আকবর আলী খান চেয়ারম্যান ছিলেন, ওনার সাথে বসে বসে এই রিফর্মগুলো করেছি, এবং দেখেছি এটার ফলে কিন্তু কোনো রেভিনিউ লস হয়নি। পুরো 90 দশকে এত ট্যারিফ রিডাকশন হলো, কিন্তু রেভিনিউ গ্রোথ প্রত্যেক বছর ছিল। 10 বছরে অ্যাভারেজ গ্রোথ রেভিনিউ ছিল, মানে কাস্টমস রেভিনিউ 11% গ্রোথ ছিল। এখন তো ওইগুলো সব কমে গেছে। এরপরে পিআরআই, আমরা যখন পিআরআই স্থাপন হলো 2008 সালে আমাদের, তখন থেকে হ্যাঁ আমরা ট্যাক্স রিফর্ম এবং ট্যারিফ রিফর্ম এগুলির উপরে প্রচুর কাজ করেছি, প্রচুর অ্যাডভাইস দিয়েছি। কিন্তু অ্যাডভাইস দিলে তো অ্যাডভাইস তো মানে সব ক্ষেত্রে অ্যাডভাইস শুনে না। যেমন মোহিত সাহেব যখন ছিলেন ফিনান্স মিনিস্টার, আমরা ওনাকে অনেক, উনি আমাদের প্রি বাজেট মিটিং উনি বলতেন যে প্রি বাজেট আমি পিআরআইতে যাব, কিন্তু আমরা ওনাকে যত অ্যাডভাইস দিতাম যে ভাই ট্রেড রেজিমটাকে আরও ওপেন করেন, আরও লিবারালাইজ করেন,
উনি কিন্তু দেখলাম যে খুব একটা কিছু করতে পারেননি। এটা ওনার বাধা কোথায় আছে জানি না, এটা কি রাজনৈতিক বাধা ছিল? উনি তো বিশ্বাস করতেন ওপেন মার্কেট ইকোনমির উপরে। কিন্তু আমরা আমাদের যে ট্যারিফ ইয়েটা ট্রেন্ডসটা আমরা যখন দেখি যে 2010 থেকে 2020-22 পর্যন্ত যে অ্যাভারেজ ট্যারিফ অন বিশেষ করে কনজিউমার গুড আউটপুট অ্যাভারেজ ট্যারিফ কমে নাই। মানে এখন পর্যন্ত আমরা যেটা অ্যাভারেজ যে নমিনাল ট্যারিফ দেখি, এই 28% এখন আছে। এটা 28% ছিল 2008 সালে, 2009 সালেও 28% ছিল। তারপরে আমরা এখন অ্যাভারেজ যে ট্রেড ট্যাক্সগুলো, বাণিজ্য করের অ্যাভারেজ এখন 55%। সো আমরা যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কথা বলি মাঝে মাঝে, যে আমরা এই দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করব। আপনি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবেন কী করে? আপনার অ্যাভারেজ ট্রেড ট্যাক্স যদি 55% হয়, আসিয়ান যে দেশগুলো আছে, আসিয়ান দেশগুলোর অ্যাভারেজ ট্যারিফ হচ্ছে 8-9%, আর উইদিন আসিয়ান ওদের 0 to 5%। সো আমরা যে কোনো দেশের সাথে যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাই, দেখবো যে আমাদেরকে 55% থেকে নামাতে হচ্ছে। এবং এই ইউএস বাংলাদেশ যে একটা ট্রেড এগ্রিমেন্ট একটা এখনো আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি যেহেতু ভেতর থেকে কাজ করেছেন, এই যে রিফর্মের বাধাটা কোত্থেকে আসে? রাজনৈতিক মহল থেকে নাকি ব্যুরোক্রেটিক জায়গা থেকে? আপনি বলছিলেন যে সাইফুর রহমান উনি একজন পলিটিশিয়ান, উনি তো ওনার সময় রিফর্ম করতে পেরেছেন, বা আপনি মুহিত সাহেবের কথা বলছিলেন যে উনিও রিফর্মের ব্যাপারে সবসময় শুনতেন, চেষ্টা করতেন। ব্যুরোক্র্যাটরা তো, আকবর আলী খানরাও ব্যুরোক্র্যাট ছিল, তারা তো রিফর্মকে ওয়েলকাম করেছে, তারা পুরনো সময়ের মানুষ। এখন যারা ব্যুরোক্রেসিতে আছে তারা তো আধুনিক মানুষ, দেশ বিদেশ ঘুরছেন, দেখছেন, তারা রিফর্মের ক্ষেত্রে কেন এত রেজিস্ট্যান্ট? তারা, আমি মাঝে মাঝে চিন্তা করি, চেষ্টা করি যে আইডেন্টিফাই করতে এক্স্যাক্টলি সমস্যাটা কোথায়। স্ট্রং রেজিস্ট্যান্স আছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। রেজিস্ট্যান্স কিন্তু আমাদের ভেতরে রেজিস্ট্যান্স, ইটস নট যে বাইরের আমাদের IMF ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে কোনো বাধা দিচ্ছে। এই রেজিস্ট্যান্সটা আসছে কোথা থেকে? একটা উদাহরণ দিই আপনাকে। অ্যাসাইকুডা, এই যে কাস্টমসের যে মানে অটোমেশনের যে একটা সফটওয়্যার আছে, আংটাদের ইউএন সিস্টেমের এটা সফটওয়্যার। এটার টাইটেলই হচ্ছে অটোমেটেড সিস্টেম অফ কাস্টমস। এখন অ্যাসাইকুডা লঞ্চ করা হয়েছিল 1994-এ কাস্টমসকে ইলেকট্রনিক মানে কম্পিউটারাইজ করার জন্যে। অল ট্রানজ্যাকশনস যাতে করে রেকর্ডেড থাকে আর কি, রেকর্ড, এবং ওই ডিজিটাইজ পদ্ধতিতে সব কিছু হবে। আপনাকে ম্যানুয়াল কিছু করতে হবে, ম্যানুয়াল ইনপুটের দরকার। সব কিছু ইনপুট দেবে, আপনি পোস্ট ক্লিয়ারেন্স অডিট করতে পারেন, এবং প্রি শিপমেন্ট ক্লিয়ারেন্সও হয়ে যাবে। সো 1994-এ এই সফটওয়্যারটা আমাদের নেওয়া হয়েছে। অ্যাসাইকুডা ছিল তখন, এরপরে অ্যাসাইকুডা প্লাস প্লাস হচ্ছে, ওটাকে আরও উন্নতি হচ্ছে। এরপরে এখন অ্যাসাইকুডা ওয়ার্ল্ড চলছে। আমরা এখানে বছরে $115,000 করে ফিস দেই। তারপরে এভরি 5 বছরে আর একটু লাইসেন্স ফি, বোধহয় এটা $4 মিলিয়ন না $5 মিলিয়ন আছে। আমরা এটা দিয়ে আসছি, কিন্তু অটোমেশন, কাস্টমস অটোমেশনটা হয়নি। কেন হয়নি? কেন এখনও কাস্টমস অফিসিয়ালদের টেবিলে ফাইল মানে হয়ে জমে যায়? আসল সমস্যা হচ্ছে মানে এটা ওই যে ভ্যালুয়েশন। কাস্টমসে ভ্যালুয়েশন হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অন্যগুলো এই যে বলে যে এইচএস কোড ক্লাসিফিকেশন সমস্যা আছে, এইচএস কোডের সমস্যা আছে, ওটা সমস্যার সূত্র হচ্ছে ভ্যালুয়েশন। ওনারা ওই যে একে তো আমাদের মানে শুল্ক খুব হাই, তো শুল্ক হাই হলে একটা টেন্ডেন্সি থাকবে আপনাকে শুল্ক ফাঁকি দেওয়ার। এই ইনসেন্টিভটা ওই হাই করেই এবং ওই শুল্ককে আরও কমপ্লেক্স করেই এই ইনসেন্টিভটা ক্রিয়েট করা হয়। এটার পেছনেও কিন্তু একটা ইচ্ছা আছে যে ভাই আরও কমপ্লেক্স করে দেয় আরও। এবং বছরের পর বছর আমি যখন মানে শুল্ক স্ট্রাকচারে যখন একটু ভেতরে যাই, তখন দেখি যে প্রত্যেক বছর কমপ্লেক্সিটি অ্যাড করে। তো এই জিনিসটা তাহলে বুঝতে হবে যে এই যে অ্যাসাইকুডা অটোমেশন করতে পারছে না কেন, শুল্ক স্ট্রাকচারটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে কেন, এগুলি হচ্ছে যে ভেতর থেকে একটা রেজিস্ট্যান্স আছে যে এটাকে আরও কমপ্লেক্স করো, শুল্ককে আরও বাড়িয়ে দাও, তাহলে এটার বেনিফিশিয়ারি কারা?
ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কারণ আমাদের দেশে বেসিক্যালি আমরা এটাও দেখছি যে আমাদের দেশে যখন ট্রেড ওপেননেস হয়েছে তখন জব ক্রিয়েশন বেড়েছে, এই রিডাকশন বেশি হয়েছে। যখন আমরা দেখছি যে আমাদের ট্রেড স্লো ডাউন হয়ে যাচ্ছে তখন আমাদের প্রপার্টি রিডাকশন স্লো ডাউন হয়ে যাচ্ছে, জব অপরচুনিটি কমে যাচ্ছে। এবং যে টাইম রেফারেন্সের কথা আপনি বলছেন 2010 থেকে 25-26 এখনকার সময়, আমরা কিন্তু দেখছি ইকোনমি বড় হচ্ছে, ইকুয়ালি এখানে জব ক্রিয়েশন হচ্ছে না এবং ইকুয়ালি আমাদের এফডিআই স্লো ডাউন হয়ে যাচ্ছে। তাহলে এটার বেনিফিশিয়ারি গ্রুপ কারা, যারা বাংলাদেশকে আটকে রাখতে চায়? আমাদের এটার উত্তর আমাদেরকে দিতেই হবে এবং উত্তর আমাদেরকে সার্চ করে দিতে হবে। হোয়াট ইজ রিয়েলি, মানে এই আমার এত বছরের ধরেন 30 বছরের বেশি আমি এই বাণিজ্য এবং বাণিজ্য কর এবং নিয়ে কথা বলছি, এবং আমি চিন্তা করি তাহলে কেন, যে আপনি যেটা বললেন যে এই যে বাণিজ্য উদারীকরণ করার পরে যে যে আমরা এক্সপোর্ট গ্রোথ পেয়েছি এবং পভার্টি ট্রেড গ্রোথের সাথে, ট্রেড এক্সপ্যানশনের সাথে কিন্তু জিডিপি গ্রোথও বেড়েছে, তারপরে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনও হয়েছে এবং পভার্টি রিডাকশন হয়েছে। এই তিনটা কিন্তু জড়িত, জিডিপি গ্রোথ, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, পভার্টি রিডাকশন। এবং এটার সূত্র হচ্ছে ফ্রম দ্য ট্রেড এক্সপ্যানশন, যেটা 1990 থেকে শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এখন মানে আমরা তাহলে সমস্যাটা কোথায়, আপনি যেটা বলছেন এই রেজিস্ট্যান্সটা কোথা থেকে আসছে, যে এই যে ট্রেড গ্রোথটাকে রেস্ট্রিক্ট করা, কমানো, এবং যেখানে এবং ক্রমাগতভাবে কমপ্লেক্সিটি ক্রিয়েট করা এবং বিজনেস এনভায়রনমেন্টকে মোর হার্ড করে ফেলা আর কি। অ্যাবসলিউটলি বিজনেসরা মানে এই রিজিমটাকে, এই যে ট্রেড রিজিমটাকে খুব ইয়ে করে। সো বেনিফিশিয়ারির কথা বলছেন আপনি, এক তো হচ্ছে আমাদের যে পভার্টি রেট 90%, 60% ছিল কিন্তু 1990-তে, এটা একদম রেকর্ডেড। 2018-এ গিয়ে 18%-এ নেমেছিল। অ্যান্ড দ্যাট ইজ দ্য বেনিফিট অফ যে ট্রেড লিবারালাইজেশন এবং আপনার মার্কেট ওরিয়েন্টেশন, এগুলো সব। লাস্ট 10 years আমি যদি দেখি কেন এক্সপোর্ট কমে গেল, ইম্পোর্ট কমে গেল, ইটস দ্য রেজাল্ট অফ এ ট্রেড রিজিম। এবং একই সঙ্গে অনেকে যে আর্গুমেন্ট দেয় যে আমাদের এই যে ট্রেড রেজিম লিবারাল হলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। এই সময় তো বাংলাদেশের প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও হয়েছে এবং মেজর অনেকগুলো সেক্টর, সিমেন্ট সেক্টর, আমাদের স্টিল সেক্টর, আমাদের সিরামিক সেক্টর, এফএমসিজি সেক্টর, বা বড় বড় যে সমস্ত এন্টারপ্রেনার লাইক প্রাণের মতো বড় এন্টারপ্রেনার, বা আমাদের এখানে অনেকগুলো বড় বড় গ্রুপ যারা মাল্টিন্যাশনালকে বা ইভেন ফার্মাসিউটিক্যালে অনেকেই মাল্টিন্যাশনালকে বাংলাদেশ মার্কেট থেকে তাড়িয়ে দিয়েছে। সো কেন এই পারসেপশন যে আমাদের ট্রেড কমপ্লেক্সিটিটা রাখলে দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থাকবে, এটাকে উঠায় দিলে ইন্ডাস্ট্রি থাকবে না, এই পারসেপশনটা কেন বাংলাদেশে? এই পারসেপশনটা, যে পুরোনো পারসেপশনটা এখনো রয়ে গেছে। পুরোনো যে ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা, যে প্রথম 2 দশক আমরা ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মনে করেছি যে দ্যাট উইল গিভ আস ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, দ্যাট উইল গিভ আস জিডিপি গ্রোথ অ্যান্ড পভার্টি রিডাকশন। কিছুই হয় নাই। এখনও there is a large sector of the বিজনেস সেক্টর বলেন এবং ইভেন ইন দি প্রফেশনাল গ্রুপ, সেখানে আছে যে আমাদেরকে হাইলি প্রোটেক্টেড একটা ইকোনমি করতে হবে, যেখানে ডোমেস্টিক মার্কেট বেসড আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করব। কিন্তু ইউ কান্ট শো মি ওয়ান কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ইকোনমিক হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, একটা দেশ দেখাতে পারবেন না যে দেশ মানে 7-8% করে গ্রো করেছে অ্যাটলিস্ট 10 years, এবং হাই গ্রোথ হয়ে মানে 7-8% করে গ্রোথ হয়েছে, একটা দেশ দেখাতে পারবেন না। কিন্তু চায়না, ইস্ট এশিয়া, ভিয়েতনাম, এগুলো কিন্তু, চায়না তো 10 বছর করে 30 বছর ধরে ডাবল ডিজিট গ্রোথ রেট করছে, কিন্তু দে হ্যাভ অল ডান ইট অন দ্য বেসিস অফ ইন্টিগ্রেশন উইথ দ্য ওয়ার্ল্ড মার্কেট। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। ওনাদের যে হাই গ্রোথ পারফরমেন্স হয়েছে ডোমেস্টিক মার্কেট দিয়ে হয় না, ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিয়ে হয় না। আমাদেরও কিন্তু, আমরা যদি রেডিমেড গার্মেন্ট সেক্টরকে দেখি, রেডিমেড গার্মেন্ট সেক্টর হ্যাজ বিন গিভেন এ ফ্রি ট্রেড চ্যানেল স্টার্টিং ফ্রম 1980, এবং রেডিমেড গার্মেন্ট সেক্টর ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট ফ্রি ট্রেড ক্যান ডু টু এক্সপোর্ট গ্রোথ, টু জব ক্রিয়েশন and poverty reduction as well. এবং in the case of ready-made garment, employment of female workforce, a remarkable example.
বা বাংলাদেশের কোনো দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই কেন, বা ট্রেড এগ্রিমেন্ট আসলেই সবসময় দেশের মধ্যে একটা রেজিস্ট্যান্স আসে যে আমাদের সভরেন্টি সারেন্ডার করলাম, কেন এই পারসেপশন বাংলাদেশে? একটা উদাহরণ দিই, ভুটানের সাথে আমরা যে এগ্রিমেন্ট করেছি, ভুটানের সাথে আমরা একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারি নাই, কারণ এখানে রেজিস্ট্যান্স, যে ভুটানের ওখানে ওরা কি জানি পাঠাবে, কি ওরা কি আর প্রডিউস করে, কিছু ফ্রুট ফ্রুটস ট্রুটস জি। ফ্রুট জাতীয় জ্যাম ট্যাম এগুলো জি, প্রডিউস জি। করে। এটা তো শেষ পর্যন্ত কি হলো ভুটানের সাথে, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট কি? ইটস এ জোক। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে যে ইউ হ্যাভ ফ্রি ট্রেড মানে জিরো ট্যারিফের কাছাকাছি, বা 0 to 5%, সব কিছু এক্সেপ্ট ইউ হ্যাভ এ নেগেটিভ লিস্ট। নেগেটিভলি 100 হতে পারে, 200 হতে পারে, আপনার ধর হাজার হাজার পণ্য আছে। প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট যে ভুটানের সাথে হচ্ছে, ওখানে 100টা লিস্ট দিচ্ছে, এটা পজিটিভ লিস্ট ইনস্টেড অফ নেগেটিভ লিস্ট। ইউ হ্যাভ এই 100টাতে আমরা ফ্রি ট্রেড করবো জিরো ট্যারিফ। দ্যাটস এ জোক। যদি ভুটানের সাথে আমরা ফ্রি ট্রেড করতে না পারি, তাহলে অন্য দেশের সাথে কেমন করে আমরা, আসিয়ানের সাথে যেমন আমরা যদি করতে চাই, কিভাবে করব? আচ্ছা, এখন ওখানে প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এখন অনেকে আর্গিউ করে যে ভাই ফ্রি ট্রেড দরকার কী আছে, ফ্রি ট্রেড আমরা তো জিরো ট্যারিফে পাই। আমরা জিরো ট্যারিফ মানে ওই যে প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস পাই, আমাদের 70% এক্সপোর্টে, সুতরাং আমাদের ফ্রি ট্রেড করার দরকার। ওয়েল, দ্যাটস অলসো ভ্যালিড আর্গুমেন্ট, যে যারা প্রোটেকশন চায় যেসব সেক্টর, তারা বলবে যে এখন ফ্রি ট্রেড করার দরকার নেই, আমরা তো জিরো ট্যারিফে অ্যাক্সেস পাচ্ছি। কিন্তু তুমি তো এক্সপোর্ট করছো না। যে যারা এই আর্গুমেন্টটা করে, ওরা তো এক্সপোর্টার্স না, ওরা হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন। আমাদেরকে মানে হাই ট্যারিফ ওয়ালটা রাখো, এটা ওনারা চায়। সো এখন হাই ট্যারিফ ওয়ালটা রাখার যে এক্সপোর্টের উপরে যে এটা ক্ষতি হয়, এবং যেটাকে আমরা বারবার বলে আসছি, প্রমাণ করে দিয়ে, যে এটা একটা অ্যান্টাই এক্সপোর্ট বায়াস আছে এই পলিসি, যে আপনি হাই ট্যারিফ দিয়ে ডোমেস্টিক মার্কেটকে প্রোটেক্ট করে রাখবেন, আপনার সব কিছুর দাম তো বেড়ে যাচ্ছে, আপনার ইম্পোর্টের দাম বেড়ে যাচ্ছে, বিকজ ইউর ট্যারিফ ইজ সো হাই। এবং হাই ট্যারিফের জন্য ইম্পোর্টগুলোর দাম বাড়ছে, এবং ডোমেস্টিক ইম্পোর্ট সাবস্টিটিউটের দাম বেড়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, হু ইজ পেইং ফর দ্যাট প্রোটেকশন? এই যে সংরক্ষণ, শিল্প সংরক্ষণ নীতি, এটা হচ্ছে শুল্ক দিয়ে করা। এই শুল্ক কিন্তু আলটিমেটলি সাধারণ ভোক্তারা দিচ্ছে। এই ভোক্তারা কি পরিমাণ যে মানে আন্তর্জাতিক বাজারের দামের তুলনায়, কিন্তু কেউ কেউ তো এই আলোচনা তুলতে পারে যে অ্যাডভান্স কান্ট্রিগুলো লাইক ইন ইউএসএ, তারা তো এখন আস্তে আস্তে আবার আমরা যে ডব্লিউটিও এগ্রিমেন্টের মাধ্যমে ফ্রি ট্রেড একটা রেজিমের মধ্যে বিশ্ব একটা ঢুকে গিয়েছিল, সেখান থেকে আবার রিভার্স, যে না টেরিফ ওয়াল বসাতে হবে। এবং ভেরি রিসেন্ট বাংলাদেশ যে ইউএসএর সঙ্গে এমইউ করেছে ট্রেড এগ্রিমেন্ট, ওই অর্থে তো এখনো এক্সিকিউশন হয় নাই। সেখানে একটা পয়েন্ট অফ আর্গুমেন্ট ছিল যে ইউএস মার্কেটে যদি আপনারা পণ্য দিতে চান, তাহলে আপনাদেরকে ইউএস প্রোডাক্টের উপরে যে সমস্ত টেরিফ আছে এগুলো তুলে দিতে হবে। ইউএস ইটসেলফ তার মার্কেটে নানান ধরনের টেরিফ ইম্পোজ করছে। তাহলে ওই আর্গুমেন্টকে আমরা কিভাবে ডিফেন্ড করব? ভেরি গুড। তাহলে আপনি মানে এই এই আর্গুমেন্টটা তাহলে মনে করছেন যে ইউএস যদি এরকম করছে ট্যারিফ, যারা একসময় অ্যাডভোকেট করেছে যে যে বিশ্বে আর টেরিফ থাকার দরকার নেই, একটা পুরো বিশ্বকে একটা মুক্ত বাজার অর্থনীতি, এবং তারাই ডব্লিউটিও কে প্রধান আমার ধারণা অ্যাডভোকেসি করেছে আর কি। মানে ইউএস এবং মানে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, তারাই ইউএস ওয়াজ দি লিডিং ইকোনমিক পাওয়ার। আবার এরকম টেরিফ ওয়াল নানান জায়গায় আসছে আর কি। তো এরকম একটা প্রেক্ষিতে বাংলাদেশের কি করণীয়, এবং অনেকগুলো জিওপলিটিক্যাল কনটেক্সটও তৈরি হচ্ছে যে আমরা আসলে কার সঙ্গে ট্রেড বাড়াবো, ইউএসএ, চায়না, ইন্ডিয়া, এই আলোচনাগুলোকে বাংলাদেশের কিভাবে হ্যান্ডেল করা উচিত বলে আপনার মনে হয়? না, এটা সহজ, একদিকে সহজ উত্তর আছে, আর একদিকে একটু ডিফিকাল্ট উত্তর আছে। ডিফিকাল্ট উত্তর হচ্ছে যে যে এই যে ইউএস যে দেশ টুক দ্য লিড ফর ওপেনিং আপ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, এবং ওপেনিং আপ লিড নিয়েছে তারাই নিজেরা, মানে ওই যে ডিপ্রেশনের সময় যে একটা ট্যারিফ রেজিম করছিল, তারপরে সব দেশ তখন ট্যারিফ পাল্টা ট্যারিফ এগুলো করছিল, সেইটা যে মানে ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য যে অনেক সংকীর্ণ হয়ে গেছিলো, এবং ইট ওয়াজ এফেক্টিং গ্রোথ, তারা ওইটাকে চেঞ্জ করলো। সো ইউএস ওয়াজ দ্য লিড কান্ট্রি that took the initiative to create the new rules-based trade order, which is the World Trade Organization. এখন ওই নতুন ইয়েতে
প্রিন্সিপাল ছিল যে এই ট্যারিফ এগুলোকে, ট্যারিফ এবং ট্রেড রেস্ট্রিকশনগুলোকে আস্তে আস্তে করে কমিয়ে দিতে হবে। এবং 1945 থেকে 75 বছর ধরে ওই রেজিমে চলেছে। আস্তে আস্তে করে ওয়ার্ল্ড ট্যারিফ অনেক কমে গেছে, ট্রেড অনেক লিবারালাইজ হয়ে গেছে। ওয়ার্ল্ড ট্যারিফ তো এখন অ্যাভারেজ 6%-এ নেমে এসছে। তারপরে গ্লোবালাইজেশন হয়েছে। গ্লোবালাইজেশনের যে সবচেয়ে বড় ডিভিডেন্ড, একটা হচ্ছে ট্রেড ডিভিডেন্ড, ট্রেড অনেক বেড়ে গেছে। ট্রেডের বাড়ার ফলে ওভারঅল এমপ্লয়মেন্ট গ্রোথ হয়েছে, জিডিপি গ্রোথ, ন্যাশনাল ইনকাম গ্রোথ হয়েছে, পভার্টি রিডাকশন হয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ডিভিডেন্ড হচ্ছে প্রাইস লেভেল কমেছে। গ্লোবালাইজেশন একটা বড় ডিভিডেন্ড হচ্ছে প্রাইসেস। এখন এটা অনেকে বলবে যে চায়নার জন্য হয়েছে, চায়না একটা বড় রোল প্লে করেছে, বাংলাদেশেও তো ওই রোল প্লে করেছে। বাংলাদেশও পার্ট অফ দ্যাট গ্লোবালাইজেশন ডিভিডেন্ড, যে লোয়ার প্রাইসে গার্মেন্টস এক্সপোর্ট করতে পেরেছে। সো এই গেল। বাট রাইট নাও আপনি যেটা বলছেন, এখন আমেরিকায় তো এসে এখন বলতেছে না আমরা ট্যারিফ বসিয়ে দিচ্ছি, কারণ তার নতুন প্রেসিডেন্ট, ওনার চিন্তাধারা ইজ নট কমেন্সুরেট উইথ, মানে প্রফেশনাল, আমেরিকাতে প্রফেশনাল চিন্তাধারা আছে, প্রফেশনাল লিডিং আমেরিকান ইকোনমিস্ট আর নট ইন লাইন উইথ দিস কাইন্ড অফ থিঙ্কিং। সো এটা একটা আলাদা জিনিস। তো বাংলাদেশের জন্য কিন্তু এখনও আমেরিকার কি রেসিপ্রোকাল ট্যারিফ পলিসি নিচ্ছে, দ্যাট শুড নট বি বাংলাদেশের ট্রেড পলিসি ওরিয়েন্টেশন। বাংলাদেশের পলিসি ওরিয়েন্টেশন হচ্ছে আমাদেরকে এক্সপোর্ট মার্কেটের বেসিসে আমাদের অর্থনৈতিক প্রোগ্রেসটা আনতে হবে, কারণ আমাদের ডোমেস্টিক ইকোনমি ইজ নট লার্জ এনাফ টু প্রোভাইড স্কেল ইকোনমিজ। আমাদের ডোমেস্টিক মার্কেট ক্যানট এনশিওর যে আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে, জিডিপি গ্রোথ 7-8%। আমাদের potential growth is 7-8% of GDP, but ওই 7-8% on a persistent basis পেতে হলে we cannot just rely on the domestic market. We have to rely on the world market, যেখানে গার্মেন্টের মার্কেট ইজ $500-600 বিলিয়ন, ফুটওয়্যার মার্কেট হচ্ছে $250 বিলিয়ন, অন্যান্য অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি যেগুলো আছে, অ্যাগ্রো প্রসেসিং যে প্রোডাক্টস আছে, ওগুলোর মার্কেট বিলিয়নস অফ ডলার্স মার্কেট আছে। তো বাংলাদেশ তো দীর্ঘদিন ধরেই ধরেন যে চেষ্টা করছে, চাইনিজ মার্কেটে আমরা আমাদের এক্সপোর্ট বাড়াতে পারছি না, জাপানিজ মার্কেটে খুব বেশি বাড়াতে পারিনি, আসিয়ানে খুব বেশি বাড়াতে পারিনি। আমাদের এক্সপোর্ট তো লার্জলি এই ইউএস এবং ইউ বেস, এবং এখানেও একটা সমস্যা তৈরি হয়েছে যে আমরা যেহেতু ইউএসকে কনসেশন দিতে চাচ্ছি, এখন ইউ এসে যদি বলে যে তোমার এক্সপোর্ট তো আমার সঙ্গে বেশি, তুমি আমাকে কেন কনসেশন দেবা না, এইটার মধ্যে বাংলাদেশ কিভাবে নেভিগেট করবে? বা এই যে এত আলোচনা, এই যে ইউএস এর সঙ্গে নির্বাচনের 3 দিন আগে বাংলাদেশ যে একটা চুক্তি করেছে, যেটা নিয়ে প্রচন্ড একটা বড় অংশই মনে করছে যে এটা বাংলাদেশের সভরেন্টি, এখানে সারেন্ডার করা হয়েছে। ট্রেড ইকোনমিস্ট হিসেবে আপনি কিভাবে দেখেন এটাকে? ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট এটা। হ্যাঁ, ট্রেড ইকোনমিস্ট হিসেবে আমি এটা দেখবো, এখানে জিওপলিটিক্যাল বিষয় আছে কিছু ওখানে, কারণ ওই যে ন্যাশনাল সিকিউরিটি ইস্যুজ ওরা নিয়ে আসছে, ওটা নিয়ে আমি একটু পরে বলছি। ট্রেড পার্টটা আমি যেটা দেখি, ওরা কী চেয়েছে, ওরা বলছে যে আচ্ছা আপনাদের সাথে আমরা এত বছর ধরে ট্রেড করছি, আপনার ইউর রানিং ট্রেড সারপ্লাস, পারসিস্টেন্ট ট্রেড সারপ্লাস। আমরা এই যে রিসেন্টলি আমরা 8-9 বিলিয়ন, এখন তো $9 বিলিয়ন ইম্পোর্ট করছে, মোস্টলি রেডিমেড গার্মেন্টস, আর এক্সপোর্ট করছে $2.5 বিলিয়ন। এই যে ট্রেড সারপ্লাস যে আপনারা এনজয় করছেন বছরের পর বছর, তার কারণ হচ্ছে আপনাদের এখানে মানে উচ্চ শুল্ক আছে, আপনাদের এখানে আমরা এক্সপোর্ট করতে পারি না, আমাদের এখানে 2.5% অ্যাভারেজ শুল্ক। এখন আমরা এই রেসিপ্রোকাল ট্যারিফ ওই জন্যে আমরা এই আগের যে ইনইকুয়ালিটি ছিল, আপনাদের ওখানে 55% হচ্ছে ট্রেড ট্যাক্স, আমাদের এখানে হচ্ছে 2.5%, এটা তো হতে পারে না। সো ইউ ওয়ান্ট টু ট্রেড উইথ আস, আমাদের লেভারেজ আছে। সো ইউএসের ওই লেভারেজটা তারা ইউজ করেছে বাংলাদেশের সাথে যে অ্যারেঞ্জমেন্টটা করার জন্যে। কী অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা হচ্ছে এই এগ্রিমেন্টটা ওয়ান্স ইট ইজ ইন ফোর্স, এন্ট্রি ইনটু ফোর্স যেটাকে বলে, সঙ্গে সঙ্গে রাফলি 5,000 ট্যারিফ লাইনে সব জিরো ট্যারিফ হয়ে যাবে। এরপরে আর 5 থেকে 10 বছরের মধ্যে আস্তে আস্তে করে বাকি যেগুলো আছে, বাকি 2,500 পণ্য আছে, সেগুলো জিরো হবে। তার মানে বাংলাদেশকে বলছে তুমি 10 বছরের মধ্যে আমাদের সাথে যত ট্রেড করবে আর আমরা যা এক্সপোর্ট করবো তোমাদের এখানে, এগুলো সব
শূন্য হয়ে যাবে। আর তোমরা আমাদের এখন তো বলছে 19%, তারপরে ওখানে সুপ্রিম কোর্ট অলরেডি বলছে এটা নট ভ্যালিড। 19% মানে অন টপ অফ এমএফএন ট্যারিফ যেটা আছে, আগের ট্যারিফ যেটা 2.5% অ্যাভারেজ, কিন্তু এই গার্মেন্ট এবং ফুটওয়্যার এগুলির জন্য এখনও 15-16 পরে ওদের পিক ট্যারিফ আছে। সো ওরা বলছে যে আমরা ওই লেভেলে আমরা রাখবো, কিন্তু ওইটার জন্য আমি এটাকে বলছি অ্যাসিমেট্রিক্যাল রেসিপ্রসিটি। যদিও এটা রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, কিন্তু দ্য রেসিপ্রসিটি ইজ অ্যাসিমেট্রিক্যাল। তোমরা বলতেছো তার কারণ আছে, তোমরা বলছো যে এত বছর ধরে 20-30 বছর ধরে তোমাদেরকে আমরা এরকম ছাড় দিয়েছি, তোমরা এখন তোমাদের সময়। এখন কথা হচ্ছে যে এখন এখানে ভালো দিকটা কথা, আমি এই যে এগ্রিমেন্টটা, এটা শুধু শুল্ক কমানোর না, এটার সাথে আছে আপনার লেবার ইস্যুজ আছে। লেবার ইস্যুজ আপনি জানেন যে অলরেডি একটা সমঝোতা হয়ে গেছে সরকার এবং স্টেক হোল্ডার্সদের মধ্যে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে ওই আইএলও কনভেনশন যেটা সই করছে সরকার, এখন স্টেক হোল্ডার্সও অ্যাকসেপ্ট করছে। সো লেবারটা আছে ওখানে, তারপরে আছে এই যে ফার্মাসিউটিক্যাল আছে, স্ট্যান্ডার্ডস, এসপিএস স্ট্যান্ডার্ডসগুলো মেনটেন করতে হবে, এটা আছে। এনভায়রনমেন্টাল ইস্যুসগুলো আছে, এনভায়রনমেন্টাল তো বাংলাদেশের অলরেডি অ্যাকসেপ্ট করছে। তারপরে কিছু ন্যাশনাল সিকিউরিটিজ ইস্যু আছে, ওটা আমি আর অন্যভাবে দেখি একটু। সো এখন দিস ইজ ট্যারিফ রেশনালাইজেশন অর ট্যারিফ রিডাকশন প্লাস এই যে এগুলো, সেইটা যদি আমেরিকার সাথে এখন কিছু নেগোসিয়েশন চলছে, এখন কথাবার্তা চলছে, যদি বাংলাদেশ অ্যাকসেপ্ট করে ফেলে, তাইলে হবেটা কি যে ইউরোপিয়ান ইউনিয়ন বলবে ভাই আমরা তোমাদেরকে এত বছর ধরে ইবিএ এনিথিং বাট আর্মস, তোমাকে জিরো ট্যারিফ মানে নো কোটা, এটা কোটা ফ্রি অ্যাক্সেস দিচ্ছি, তোমরা আমেরিকাকে যদি এটা দাও তাহলে আমাদেরকে তো দিতে হবে। মানে তারা চাপ দিচ্ছে না আমেরিকার মতো, মানে কোনো ইকোনমিক হেজেমনি বা ডিপ্লোম্যাটিক বা জিওপলিটিক্যাল লেভারেজ ইউরোপিয়ান ইউনিয়ন ইউজ করছে না এখন। সো ওরা তো ওটা চাইবে, কিন্তু আমি মনে করি যে আমাদেরও তো চাওয়া উচিত এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ইউরোপিয়ান ইউনিয়ন। কেন? বিকজ ইন্ডিয়া হ্যাজ অলরেডি সাইন এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ভিয়েতনাম ইজ অলরেডি সাইনিং এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আমরা যদি না করি, আমরা ওয়ান্স উই গ্র্যাজুয়েট ফ্রম এলডিসি, আমাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। সো উই হ্যাভ টু সাইন অ্যান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এখন থেকে সেটা তোড়জোড় করতে হবে। বাট হোয়াট ইজ দ্য প্রবলেম ইন স্টার্টিং এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেগোসিয়েশন? আমাদের হাই ট্যারিফ, আমাদের অ্যাভারেজ ট্রেড ট্যাক্স এখন 55%। আপনি ওদের সাথে কথা বলবেন, ওদের অ্যাভারেজ ট্যারিফ হচ্ছে 3% ইউরোপিয়ান ইউনিয়নের। সো আপনি ওখানে গিয়ে দে উইল সে তুমি এখন এটাকে নামাও। মানে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের যে প্রথম ধাপে আমাদের বাধা হচ্ছে আমাদের যে ট্যারিফ আমাদেরকে অনেক নামাতে হবে, এইটা আমরা নামাচ্ছি না। তার কারণ হচ্ছে যে আমাদের বারবার বলা হয় আমাদের রেভিনিউ লস হয়ে যাবে। কিন্তু আমরা এই যে হাই ট্যারিফ রেখে, হাই ট্যাক্স রেখে আমরা তো রেভিনিউ বাড়াতে পারছি না। হ্যাঁ, দ্যাট ইজ দ্য প্রুফ। এবং আপনি 2025 সালে যে টাস্ক ফোর্স টিমকে লিড দিয়েছেন, হ্যাঁ, আমরা তো দেখি যে বাংলাদেশে একটা অ্যাপেলের ট্যারিফ রেট অলমোস্ট 100% প্লাস। একটা গাড়ি কিনতে গেলে, কথা বলতে গেলে হাই ট্যারিফ, পৃথিবীর কোথাও এসব জিনিস নাই। তাহলে আমরা এত হাই ট্যাক্স রেজিম রেখে, বা ইভেন কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে এত হাই ট্যাক্স রেজিম, হাই ট্যারিফ রেজিম, অথচ আমরা করের ভিত্তি বাড়াতে পারছি না, অথচ বলছি এটা 400, 450, 500 বিলিয়নের ইকোনমি। আপনি কি মনে করেন যে এটা তো একটা চরম অদক্ষ একটা ব্যবস্থা? এটার প্রমাণ ভেরি সিম্পল, প্রমাণ যে আমরা অ্যাকচুয়ালি অদক্ষ এবং এত হাই ট্যারিফ দিয়ে কিছু, কারণ এত হাই ট্যারিফই একটা কারণ যাতে করে লোকজন সব ট্যাক্স ইভেশনটার বেশি ইনসেন্টিভ ইজ ভেরি হাই ফর ট্যাক্স ইভেশন, এক নম্বর। তারপর অনেক ট্যাক্স লিকেজ হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন যে আমাদের এই যে কর ব্যবস্থাপনা এবং কর অফিস, কর কর্মকর্তারা তাদের এই পদ্ধতিগত এই যে আইনি কাঠামো পদ্ধতিগতর কারণেই এখানে ট্যাক্সের একটা এভিশনের ব্যাপারটা ব্যাপক মাত্রায় ছড়িয়ে আছে? দুটো জিনিস, কম্বিনেশন অফ টু থিং। একটা হচ্ছে আপনি যেটা বললেন যে হ্যাঁ, there is a lot of resistance, এই যে ইনস্টিটিউশনাল যে সিস্টেম আছে, যারা আছেন এনারা চান যে
ট্যাক্সটা আরও কমপ্লেক্স হোক, আরও বেশি হোক, কারণ তখন ট্যাক্স ইভেশনটা বেশি হয়, তখন ওনাদের কিছু সুবিধা হয়, দে আর দ্য বেনিফিশিয়ারি, দে বিকাম এ বেনিফিশিয়ারি, এবং আরও বেনিফিশিয়ারি হয় যারা মানে ওদের সাথে মানে মিলিয়ে কাজটা করে। আরেকটা কারণ হচ্ছে আমাদের শুল্কতে তো দেখছি আমরা, এবং অন্যান্য ট্যাক্সেও আছে, ট্যাক্স রেট ইজ above what we call the optimal tax rate. ট্যারিফে ভেরি ক্লিয়ার যে আপনি যে অ্যাভারেজ ট্যারিফ এখন 55% করছে, এটা ইট হ্যাজ টু বি মাচ লোয়ার দেন দ্যাট, কারণ এটা আপনার মানে এটা আন্তর্জাতিকভাবে প্রমাণ হয়ে গেছে। এবং আমাদের একজন মুসলিম ফিলসফার ইবনে সিনা 14th সেঞ্চুরিতে উনি বলেছিলেন যে ট্যাক্স যদি খুব হাই ট্যাক্সেশন যে গভর্নমেন্ট করে তাদের কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি কমিয়ে দেয়। ইকোনমিক অ্যাক্টিভিটি যদি কমিয়ে দেয় ট্যাক্সে, তাহলে আপনি রেভিনিউ কম পাবেন। আমাদের এখানে একদম এটা মিলে যাচ্ছে এখন। এবং আবার আমেরিকাতেও আরেকটা ওই যে ল্যাফার কার্ভ বলে একটা ইয়ে দিয়েছিল। সো আমাদের ট্যাক্স রেট ট্রেডে তো একদম প্রমাণিত যে ইটস টু হাই, এবং লোয়ার ট্যাক্স রেট উইল জেনারেট মোর রেভিনিউ। আমরা এখন আসি কারেন্ট গভর্নমেন্ট নিয়ে, আমরা শেষের দিকে চলে এসেছি। যে আপনি বলছিলেন যে বাংলাদেশের ইকোনমিক রিফর্ম, প্রাইভেট সেক্টরকে প্রমোট করার ক্ষেত্রে এখন যে সরকার আছে, বিএনপি সরকার, তারা তাদের আগের পিরিয়ডগুলোতে সবসময় প্রো প্রাইভেট সেক্টর একটা গভর্নমেন্ট ছিল আর কি। হ্যাঁ, তারা কি এবার সেই রোল নিতে পারবে? তাদের প্রথম বাজেটে কি এরকম কোনো কিছু দেখা যাবে, বা তাদের প্রতি আপনাদের পরামর্শ কি অ্যাজ এ ট্রেড ইকোনমিস্ট বা ট্যাক্সের, আপনি যেহেতু টাস্ক ফোর্সের প্রধান ছিলেন, যে প্রাইভেট সেক্টর কিন্তু অলরেডি একটা ভীতির মধ্যে চলে গেছে যে সরকারের যেহেতু টাকা দরকার এবং যেহেতু একটা ডেট বার্ডেন ইকোনমি, সরকারকেও তো তার আয় বাড়াতে হবে। সো ট্যাক্সের ক্ষেত্রে এবার এমন কিছু হতে যাচ্ছে যাতে ব্যবসা আরও বেশি মোর কমপ্লেক্স একটা এনভায়রনমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে সরকারের কি করণীয়? অ্যাবসলিউটলি ইউ হিট দ্য নেল অন দ্য হেড। যেটা এখানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে ট্যাক্স বাড়িয়ে ট্যাক্স রেভিনিউ আসবে না। সো ইফ দ্যার ইজ এনি প্রপোজাল, যে আমরা এখানে একটা কি প্রস্তাব শুনছিলাম, যে কোনো জায়গায় কিন্তু আপনি বলেন প্রত্যক্ষ কর বলেন, পরোক্ষ কর বলেন, ট্যাক্স রেট বাড়িয়ে ট্যাক্স রেভিনিউ বাড়াবার স্কোপ নাই। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ইনক্রিজ রেভিনিউ, ট্যাক্স রেট কমান। এবং ট্রেড ট্যাক্সে তো একেবারে ক্লিয়ার ইয়ে আছে, স্কোপ আছে। এবং আমার মনে হয় পার্সোনাল ইনকাম ট্যাক্সেও আমরা তো প্রস্তাব করেছিলাম যে টপ মার্জিনাল ট্যাক্স রেট শুড নট বি মোর দেন 25%-এর বেশি হওয়া উচিত না। এখন ওনারা 30%, তারপরে ওটার উপরে সারচার্জ রাখছে। সো মোট কথা হচ্ছে, আপনার উত্তর হচ্ছে যে ট্যাক্স রেট বাড়িয়ে ট্যাক্স রেভিনিউ বাড়াবার কোনো স্কোপ নেই। আপনাকে রেভিনিউ বাড়াতে হলে আপনাকে ট্যাক্স বেসটা, আপনি পার্সোনাল ইনকাম ট্যাক্সে এখনও মানে লক্ষ লক্ষ লোক এখন ট্যাক্স নেটে নাই। ভ্যাটে অলরেডি বর্তমানে যে ভ্যাট কালেকশন হয় সেটা 2.8% অফ জিডিপি। আর যেখানে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে এবং যেই সেক্টরটা এখন পর্যন্ত মানে কাভারেজ নাই ভ্যাটে, আমাদের গ্রামে গঞ্জে এখন হাট বাজার অনেক বড় বড়, ভ্যাট মানে ট্যাক্সেবল ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে, কিন্তু ওরা ট্যাক্স নেটে নাই। ট্যাক্স নেটে আনার ব্যবস্থা করতে হবে, সেখানে আপনারা মানে সরকার কাজ করা উচিত, নট বাই রেজিং এনি ট্যাক্স রেট। দিস ইজ স্ট্রেট আনসার বলা যায়, বিকজ দ্য কারেন্ট ট্যাক্স রেটস ডেফিনেটলি ফর ট্রেড ট্যাক্সেস, এবং আপনার এখানে পার্সোনাল ইনকাম ট্যাক্স হতে পারে, কর্পোরেট ইনকাম ট্যাক্সে হতে পারে, আর ইয়েতেও হতে পারে যে ইন অল দিস, ইভেন ভ্যাটেও হয়তো, ভ্যাটে প্রচুর কিন্তু এখনও এক্সপ্যানশনের স্কোপ আছে। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভ্যাটে আপনার এই যে ক্রেডিট মেকানিজমটা, ইনপুট ক্রেডিট সিস্টেমটাকে আপনাকে এফেক্টিভ করতে হবে, এখানে ডিজিটাইজেশন আনতে হবে। সো আর লোকজনের যে ওই যে ভয়ভীতিটা বেশি আসছে, বিকজ দ্য সিস্টেম ইজ কমপ্লিটলি মানে আউট অফ লাইন, আউট অফ সিঞ্চ। এই সিস্টেম ভ্যাট, এই ইনপুট ক্রেডিট মেকানিজমটা যদি এফেক্টিভ না থাকে, ভ্যাট ডাজন্ট ওয়ার্ক। এবং ভ্যাট ওয়ার্কস বেস্ট যখন আপনার ইউ হ্যাভ অনলি এ সিঙ্গল রেট, এবং কিংবা দুইটা রেট থাকে, যে একটা স্ট্যান্ডার্ড রেট, আরেকটা খুব লো রেট ফর এসেনশিয়াল প্রোডাক্টস, ফর সাম সেক্টর যেখানে খুব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেরকম আছে। সো এইগুলো জায়গায় মানে আপনার
we want to see, we would like to see some reform. এগুলো আমরা সব বলেছি, আমাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে সব কিছু আছে এগুলো। লাস্ট আর ফাইনাল কমেন্ট, বর্তমান অর্থমন্ত্রীকে আপনি প্রায় 100 দিনের কাছাকাছি হয়ে গেল, হাউ ডু ইউ মার্ক হিম? মানে কি মনে হচ্ছে যে এই 100 দিনে উনি কতটুকু প্রমিজিং, নাকি আবার সেই ব্যুরোক্র্যাটদের আবর্তে উনি আটকা পড়ে যাবেন? ওনার সাথে আমাদের বেশ কথাবার্তা হয়েছে, বেশ সময় দিয়েছেন বুঝে। ওনার মাইন্ডটা, ওনাকে যেহেতু আমি আগে থেকে চিনি, ওনার মাইন্ড ইজ ভেরি ক্লিয়ার। হি ওয়ান্টস টু ডু হ্যাভ সাম ইম্প্যাক্ট। ওকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হি ইজ আ প্রো বিজনেস ইন্ডিভিজুয়াল, and he knows where the shoe pinches. বিজনেস সেক্টরের, প্রাইভেট সেক্টরের কোথায় যে সমস্যা, এবং এই ট্যাক্স ইস্যু ইজ এ বিগ প্রবলেম। অ্যান্ড আমার মনে হয় ওনার ইচ্ছা আছে এখানে কিছু করার। এখন আমি তুলনা করি যে 1991-এর যে বিএনপি গভর্নমেন্ট ছিল, এই পলিটিক্যাল গভর্নমেন্ট, দে টুক মানে ড্রামাটিক স্টেপস, র্যাডিক্যাল রিফর্ম করেছে, যেমন ইন্ট্রোডিউসিং ভ্যাট ইন স্পাইট অফ হিউজ পলিটিক্যাল অপোজিশন। সো আমি আশা করছি যে এই সরকার, এবং উনি অ্যাজ এ ফাইন্যান্স মিনিস্টার, হি উড বি এবল টু টেক সাম ভেরি র্যাডিক্যাল রিফর্ম মেজার্স in the tax institution, which is NBR and some others, এবং ট্যাক্স সিস্টেম। এখানে ট্যাক্স সিস্টেমের কিছু মৌলিক সংস্কারের প্রয়োজন আছে। হি ইজ ইনক্লাইন টু মেক দোজ চেঞ্জেস, কিন্তু ওনার সাথে যে যে বিউরোক্রেটিক যে সাপোর্টটা দরকার ওনার সাথে, এইটাকে ওনাকে তৈরি করতে হবে। এখন পর্যন্ত 2-3 মাসে আমি এটা দেখতে পারি না যে ওনার যে টিমটা, যে ট্যাক্স রিফর্মের টিমটা উনি সেট আপ এখনও বোধহয় হয় না, কিন্তু ওনার মাইন্ডে আছে যে হি হ্যাজ টু সেট আপ এ ট্যাক্স টিম, রিফর্ম ওরিয়েন্টেড ট্যাক্স টিম, যেটা এফেক্টিভ হবে ইন ক্যারিং আউট দিজ রিফর্মস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রেজিং রেভিনিউ। ওনার ওই চ্যালেঞ্জটাও আছে, রেজিং রেভিনিউ অ্যাট এ টাইম ওয়েন রিলায়েন্স অন ট্রেড ট্যাক্সেস হ্যাজ টু বি রিডিউসড। সো চ্যালেঞ্জ কিন্তু দুমুখী চ্যালেঞ্জ আছে। একদিকে রেভিনিউ বাড়াতে হবে, অন্যদিকে রিলায়েন্স অন ট্রেড ট্যাক্সেসটা ওনাকে কমাতে হবে। কারণ প্রাইভেট সেক্টর ইজ এ সাফারার ফ্রম দিজ কমপ্লেক্স অ্যান্ড ভেরি হাই ট্যাক্সেস, এবং এই ট্রেড ট্যাক্সের এবং ট্রেড রেজিমের ফলে কিন্তু দেশের ইকোনমিক প্রোগ্রেসটা স্থিমিত হয়ে যাচ্ছে। এবং আপনি যেগুলো বললেন যে মানে এক্সপোর্ট স্লো ডাউন করেছে, ইম্পোর্ট স্লো ডাউন করেছে, এবং মানে আমাদের রিসার্চে আছে ট্রেড ইন্টেন্সিটি কমে গেলে জিডিপি গ্রোথও কমে যায়। অথচ ট্রেড ইন্টেন্সিটি যেখানে যেসব দেশে বেশি আছে অ্যাজ এ লেটস এ শেয়ার অফ জিডিপি, সেখানে ফর এভরি 1% of increase in trade intensity there is a 0.5% increase in GDP growth. এবং একই সাথে কিন্তু প্রাইস ডিভিডেন্ড আছে। ট্রেড ওপেননেস, ট্রেড ইন্টেন্সিটি বাড়ালে কিন্তু প্রাইস লেভেল কমে যায়। আমাদের উই হ্যাভ এ সিরিয়াস প্রবলেম অন কনজিউমার প্রাইসেস ইন বাংলাদেশ। বাংলাদেশে কনজিউমার প্রাইসেস আর হায়ার দেন মেনি আদার ইন্টারন্যাশনাল কম্প্যারিজনে। বাংলাদেশ ইজ নাও এ ভেরি হাই প্রাইস কান্ট্রি, এবং এটা তো হওয়া উচিত না, উইচ ইজ। আর একদিকে একসাথে তো ইনফ্লেশন চলছে, ইনফ্লেশন ইজ স্টিল মানে পারসিস্টেন্ট, 9% ইনফ্লেশনে আছে। এখন আমাদের 9% ইনফ্লেশন, আর আমরা যাদের সাথে ট্রেড করি, এক্সপোর্ট করি ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে, ওদের এখানে 3.5% হচ্ছে ইনফ্লেশন। যাদের সাথে ইম্পোর্ট করি চায়না এবং ইন্ডিয়া, ওখানেও 4% ইনফ্লেশন। আমাদের ইনফ্লেশন বেশি আছে। সো আমরা এই যে আমাদের এক্সচেঞ্জ রেট যে এখন আমরা 122 টাকায় ধরে, এটা তো এখন ধরে রাখা সম্ভব হবে না। আই উড লাইক টু সে দ্যাট it has to be adjusted. এই যে ইনফ্লেশন ডিফারেন্সটা আছে, এর জন্য you can't have your exchange rate stuck at one level. আপনাকে you have to move towards flexibility. Flexibility doesn't mean যে আপনার একদম অনেক ups and downs করবে, মানে it becomes hugely fluctuating. একটা ব্যান্ডের মধ্যে you have to move slowly. কিন্তু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে, এবং সামনে any attempt to let the exchange rate become fixed or appear to be fixed is not going to be helpful for the economy. ডক্টর জাহিদি সাত্তার, আপনাকে অনেক ধন্যবাদ বণিক বার্তায় আসার জন্য। আমাদের এই অন্তর্দৃষ্টি একটা বিশেষ ধরনের আয়োজন। আমরা নির্দিষ্ট একটু বিষয় একটু গভীরতরভাবে বুঝতে চেষ্টা করি। আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।